গল্প ক্যাফের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনারা শুনবেন সুপ্রতিম চৌধুরীর কলমে ভেলকা বাম্বার জঙ্গলের দ্বিতীয় পর্ব। আগের পর্বে আপনি শুনেছেন 5 বছরের গৃহযুদ্ধ শেষে ওয়াস্কারকে পরাজিত করে আতাহুয়াল্পা যখন কুস্কো যাওয়ার তোড়জোড় করছেন, তখনই বিদেশি স্প্যানিয়ার্ডদের সাথে তার সাক্ষাৎ হয়। সাপাইনকা আতাহুয়াল্পার সৈন্যকে বিদেশিরা অতর্কিতে আক্রমণ করে এবং তাকে বন্দী করে। স্প্যানিয়ার্ডদের অত্যাচারে জর্জরিত হয়ে মানকো ইনকা তার প্রধানদের নিয়ে গুপ্ত আলোচনায় বসেন। এর প্রায় 500 বছর পরে ভ্যাম্পায়ার বাদুড়ের খোঁজে পেরুর পিসাক গ্রামে আসেন লেখক ও তার বন্ধু রোবের্তো এররেরা। সেখানে রোবের্তো লেখককে নিজের পরিবারের একটি মহামূল্যবান বস্তু দেখায়। সেটি ইনকাদের সূর্যদেবের মূর্তি খচিত একটি সোনার আংটি। সব কাজ শেষ করে তারা এরপর মাচু পিকচু ঘুরতে চান। সেখানে গিয়ে কি হলো জানতে হলে শুনতে থাকুন গল্প ক্যাফের আজকের নিবেদন, ভেলকা বাম্বার জঙ্গলের দ্বিতীয় পর্ব। মার্চ 1536 শুক্রবার। কুস্কো আর আগের কুস্কো নেই। বিগত বছরগুলিতে স্প্যানিয়ার্ডরা ফ্রান্সিসকো পিজারোর ভাইয়েদের গগনচুম্বী অর্থপেপাসে মেটাতে গিয়ে কপরদক্ষণ্য হয়ে পড়েছে। করিকাঞ্চার মন্দির থেকে সাপাইনকার ধনভাণ্ডারের খরা, যেখানে যত সোনা ও রূপো ছিল সবই অতলান্তিক পেরিয়ে পাড়ি দিয়েছে স্পানিয়াতে। তাদের মন্দিরগুলি ক্যাথলিক চার্চে পর্যবসিত হয়েছে। চার্চের চূড়ায় কাঠের ক্রসটি যেন জ্বলন্ত পরিহাস। প্রভু যিশুর শান্তির বার্তাকে নিজেদের স্বার্থ অনুযায়ী বিকৃত করে স্বদেশীদের সেই বিকলাঙ্গ ধর্মের নিষ্পেষণে জর্জরিত করেছে। ইনকা সাম্রাজ্যে সূর্য উঠেছে, কিন্তু তার জৌলুসে ঘাটতি পড়েছে। মানকো ইনকাও নিরুদ্দেশ হয়েছেন। কিছু মাস যাবৎ তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। একমাত্র যার উপর কিছু আশা ছিল কুস্কোবাসীর, তিনিও হয় মৃত, না হয় পর্বতের আড়ালে গা ঢাকা দিয়েছেন। কুস্কোয় তাই এখন পিজারোদের রমরমা। শহরের প্রধান ফটকে কিছু সেনা গা এলিয়ে বসেছিল, নিজেদের মধ্যে হাসি তামাশায় মশগুল। কল্পনাতীত ঐশ্বর্য পেয়ে সবাই এখন ধনী। স্পেনিয়ায় ফিরে গিয়ে বিশাল অট্টালিকা তৈরি করবে। সেখানে দাসদাসীর ছড়াছড়ি থাকবে, আর নিজে সোনার পালঙ্কে শুয়ে চর্ব চস্য লেজ্জ পেয়েও আহরণ করে দিন গুজরান করবে। এসব আকাশকুসুম আলোচনায় তারা মত্ত। হঠাৎ দূরে কোথাও শাঁখের ভেরি বেজে উঠল। একটা নয়, একসাথে অনেকগুলো। কোথাও তো কোনো আচার অনুষ্ঠান নেই। সবাই তাজ্জব হয়ে এদিক সেদিক তাকাতে লাগলো। আচমকা এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। পাহাড়ের কোলে সূর্য অত্যন্ত দ্রুত বেগে এক অজানা অন্ধকারে ঢেকে গেছে। সূর্যগ্রহণ? না না, গ্রহণ কি এত সহসা হয় নাকি? একটা তীক্ষ্ণ গুঞ্জনের মতো ধ্বনি যেন শোনা গেল, যেন লক্ষ লক্ষ মৌমাছি ক্ষিপ্র বেগে ধেয়ে আসছে। কিছু বুঝে ওঠার আগেই প্রহরীরা ভূতলে লুটিয়ে পড়ল। চিৎকারটুকু করার সুযোগ পেল না। পাহাড়ি ঢালু জমি বেয়ে ইতস্তত ছড়িয়ে পড়ল গরম রক্তের ধারা। এক মায়াবী রণহুঙ্কার শোনা গেল আন্দিজের বরফ ঢাকা চূড়াগুলির মধ্য থেকে। সহস্র সহস্র মানুষ মাথাচাড়া দিয়ে উঠল আনাচে কানাচে। তাদের পরনে চিরাচরিত আলপাকার টিউনিক, মাথায় পালক বসানো কারুকার্য করা শিরস্ত্রাণ। তাদের হাতে বিচিত্র সব অস্ত্র, পাথরের ও তামার বল্লম, গদা,
অস্থি নির্মিত কুঠার, তীরধনুক এবং কাঠের ঢাল। এই নিয়ে তারা নেমে আসতে লাগলো কুস্কোর প্রধান ফটকের দিকে। ততক্ষণে খবর পেয়ে অশ্বারোহী স্প্যানিয়ার্ডরা হাতের আরকাবুস বা বন্দুক নিয়ে প্রতি আক্রমণ করতে উদ্যত। ফটক পেরিয়ে তারা পদাতিক ইনকাদের দিকে ছুটে যেতেই আরেক চমক। পাহাড়ের আড়াল থেকে সাঁই সাঁই করে কিছু একটা ছুটে এসে ধাবমান ঘোড়াগুলির সামনের পা দুটিকে অজগরের মতো কঠিন পাশে আবদ্ধ করলো। হতচকিত ঘোড়াগুলি তীব্র হেসাধ্বনি করে হুমড়ি খেয়ে মুখ থুবড়ে পড়ল। ভারী অস্ত্র হাতে ইনকা সৈনিকরা হুড়মুড়িয়ে ছুটে এসে সেই ভূপতিত শত্রুদের মাথায় আঘাত হানল। রক্তে স্নান করে তাদের মুখে জয়োল্লাস। ঘোড়ায় বসা স্প্যানিয়ারদের লৌহবর্ম ভেদ করার অস্ত্র ইনকাদের নেই, তাই মানকোর মস্তিষ্ক প্রসূত এই অকল্পনীয় চাল। সৈন্যকে বধ করতে গেলে আগে তাদের বাহনচ্যুত করতে হবে। তার জন্য পাহাড়ের উপর থেকে ওয়ারাকা হাতে মজুদ থাকবে কিছু লোক। তাদের অভ্রান্ত লক্ষ্য পেতে দড়ি লাগানো শক্ত পাথর ঘোড়ার পা আটকে তাকে বেসামাল করবে। তারপর বাকিটা শক্ত সমর্থ ইনকাদের পক্ষে কিছুই নয়। বিপক্ষকে অতি সহজে মাত করে কুস্কোয় প্রবেশ করলেন মানকো ইনকা ইউপানকির সেনাপতি কিসো ও তার 1,00,000 পদাতিক বাহিনী। তাদের বেগ কুস্কোর সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে। এতদিনে তাদের দুঃখের অবসান করতে চলেছে। মানকো তাদের ছেড়ে যাননি, তিনি যথাসময়ে ফিরে এসেছেন তাদের ত্রাণ করতে, ঠিক একজন প্রকৃত সাপা ইনকার মতো। ভয়ার্ত স্প্যানিয়ার্ডরা ছুটে গিয়ে খবর দিল কুস্কোর প্রাসাদে। সেখানে তখন যুদ্ধকালীন তৎপরতা। ফ্রান্সিসকো পিজাররো বা তার সেনানায়ক এরনান্দো দে সোতো নেই। আতাহুয়ালপাকে হারানোর পর হিস্পানিয়া থেকে দিয়েগো দে আলমাগ্রো এসেছিলেন তার সৈন্য নিয়ে, কিন্তু শেষে লুঠের বাটোয়ারা নিয়ে পিজাররোর সাথে বনিবনা না হওয়ার কারণে দিয়েগো নিজের বাহিনী নিয়ে চিলি জয় করতে চলে গেছেন। কুস্কোয় পড়ে আছেন শুধু এরনান্দো, গনজালো আর হুয়ান পিজাররো, যাদের কেবল অর্থলোভী আছে, কিন্তু বিপদে ঘর সামলানোর ক্ষমতা নেই। কনকিস্তাদোর আর স্থানীয় ইনকা মিলিয়ে যে সৈন্য আছে তা খুবই নগণ্য। মানকোর বাহিনীর মোকাবিলা করার সামর্থ্য তাদের নেই। মানকোর সেনাপতি কিশোর আদেশে ধনুর্বীরেরা কুস্কোর প্রাসাদ ঘিরে ফেলেছে। তাদের সামনে বড় বড় পাত্রে রাখা আছে আগুন আর গনগনে গলিত মোম। সবাই জ্যায় তীর রোপণ করে অন্তিম আদেশের অপেক্ষা করছে। কিসো হাত তুলে তীক্ষ্ণ স্বরে রব তুলতেই শয়ে শয়ে তীর প্রাসাদ লক্ষ্য করে আকাশপথে উড়ে গেল। সেই সঙ্গে সবার সমবেত হর্ষোল্লাস। প্রাসাদের ভিতর শত্রুর বুকে তা মৃত্যু ভয় জাগায়। এ এক অসাম্য যুদ্ধ। যুদ্ধ অবশ্য দুই পক্ষে হয়। আজ ইনকারা আক্রমণ করছে আর বিদেশিরা কেবল কোনো মতে মৃত্যুর প্রহর গুনছে। আতাহুয়ালপাকে ঠিক যেভাবে অতর্কিত আক্রমণে বিহ্বল করেছিলেন ফ্রান্সিসকো পিজাররো, মানকোর নেতৃত্বে আজ তা ফিরিয়ে যাওয়ার দিন। কুস্কোর প্রাসাদের চূড়ায় আগুন ছড়িয়ে পড়েছে। শত্রু শিবিরে ভয় মিশ্রিত ক্রন্দন ধ্বনি উঠেছে। কেউ ভয় বাইরে ছুটে এলে গণিত মোমের আঘাতে ব্যথায় পরিত্রাহী চিৎকার করতে করতে হয় সেখানেই পড়ে যাচ্ছে, আর নয়তো প্রাসাদের উঁচু বারান্দা থেকে ডাল না সামলাতে পেরে নিচের উঠোনে পড়ে সেই পতনের আঘাতেই মারা যাচ্ছে। ইনকারা তাওয়ান তিনসুই ফিরে পেতে প্রতিজ্ঞাবদ্ধ। এটাই সেরা সুযোগ। একবার কুস্কো দখল করতে পারলে মানকো খুবই সুবিধাজনক অবস্থায় থাকবেন। কেন্দ্র থেকে চতুর্দিকে আক্রমণ চালিয়ে যেতে সময় লাগবে ঠিকই, কিন্তু জয় অবশ্যম্ভাবী। সেনাপতি কিশোর নিজের বাহিনী নিয়ে ততক্ষণে বিনা বাধায় প্রাসাদে ঢুকে পড়েছেন। তিনি অপ্রতিরোধ্য। তার ভারী পাথুরে গদার আঘাতে শত্রুর মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। পিজাররোদের সন্ধানে তিনি প্রতিটি কক্ষ খুঁজে খুঁজে দেখতে লাগলেন। শত্রুপক্ষ প্রায় সম্পূর্ণভাবে বিনষ্ট হয়ে গেছে। কিছু স্থানীয় ইনকা সৈনিক যারা পিজাররোর দলে নিজেদের নাম নথিভুক্ত করিয়েছিল, তারা প্রাণ ভয়ে মাথা নিচু করে মাটিতে হাঁটু বেঁধে বসে আছে। তাদের কিছু আপাতত মারেননি। সাপা ইনকাই তাদের বিচার করবেন, কিন্তু পিজাররো ভাইয়েরা কোথায়? কিসো ক্রুদ্ধ কণ্ঠে গর্জে উঠলেন, সাহস থাকলে বেরিয়ে এসে সামনাসামনি যুদ্ধ কর, আজ তোদের শেষ অনিবার্য। কিন্তু কোনো উত্তর নেই।
কিশোর দ্রুত পায়ে অতিষ্ঠ হয়ে এদিক ওদিক পদচারণা করতে লাগলেন। শত্রু দলের একজন ইনকার মাথার উপর গদার ভারী অংশটা ঠেকিয়ে বললেন, আস্তে চাস্ত বল, তোর প্রভুরা কোথায় লুকিয়ে আছে? ইনকা সৈনিকটি ভীষণ ভয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। সে জানে না কিশোর গদা তুলে আঘাত করতে উদ্যত হতেই অপর এক শত্রু সৈনিক মাটিতে লুটিয়ে পড়ে কাঁপা গলায় বলল, হে মহিম, ওরা ওই সিংহাসনের পিছনে গুপ্ত কুঠুরিতে লুকিয়েছে। আমাদের প্রাণ রক্ষা করুন। কিশোর তাকে পদাঘাত করে প্রাসাদের মূল অংশে গিয়ে ঢুকলেন, তার সাথে অজস্র ইনকা যোদ্ধা। তিনি সিংহাসনের পিছনে গিয়ে দাঁড়ালেন। সিংহাসনটি একদিকে একটু তেরছাভাবে সরানো, ভালো করে না দেখলে বোঝা যায় না। আসনের পিছনে একটা ছোট্ট কুঠুরি, তার একটাই পাল্লা, ইঁটে বন্ধ করা। এর পিছনেই তাহলে পিসারোরা লুকিয়েছে। কিছু এক শক্তপোক্ত সৈনিককে বললেন, ভাঙো পাল্লা। উদ্দিষ্ট সৈনিকটি এগিয়ে গিয়ে এক কর্ণবিদারী শব্দের সাথে পাল্লাটি নিজের গদা দিয়ে ভাঙতেই একরাশ ধুলোয় জায়গাটা ভরে গেল। ধুলো কেটে যেতেই কিসো উঁকি দিয়ে ভিতরে তাকালেন। এর্নান্দো, গোনজালো আর হুয়ান সত্যিই সেখানে লুকিয়ে আছে। তাদের গুপ্ত ঠিকানা প্রকাশ হতেই দেখা গেল তারা মৃত্যু ভয় কাঁপছে। তাদের যে পরিত্রাণ নেই তা জানা কথা, উপরন্তু এত বছরের চাপার রাগে মানকুইনকা তাদের কি দণ্ড দেবেন সেটা ভেবেই পিজারোরা ঘেমে নেই উঠেছে। কিশোরাদেশে তাদের টেনে বের করা হলো। যুববদ্ধ প্রাণীর মতো তারা উচ্চ ঈশ্বরে আর্তনাদ করতে লাগলো। মানকুইনকা প্রাসাদের নিচে প্রাঙ্গণে দাঁড়িয়েছিলেন। কুস্কোবাসীরা তাকে ঘিরে আছে, তারা জয়রা বেগে হর্ষধ্বনি করছে। কিশোর তাঁর সামনে এসে সম্মান জ্ঞাপন করলেন। তার পিছনে কয়েকজন সৈনিক বিদেশি তিন ভাইকে হ্যাঁচড়াতে এনে মানকোর পায়ের সামনে ফেলল। কিশোর বললেন, হে সূর্যপুত্র, এদের কি দণ্ড দিতে আদেশ করেন? মানকো সামনে এগিয়ে গিয়ে তিনজন ধুলোমাখা বিদেশিকে আপাদমস্তক দেখলেন। গোনজালো আর হুয়ানকে দেখে স্মিত হাসলেন। এতদিন তার উপর তারা যে অকথ্য অত্যাচার করেছে, আজ তার অন্তিম বিচারের দিন। এতদিন পরে তিনি মাথা উঁচু করে আছেন আর শত্রুদের পদস্খলন হয়েছে। মানকো কিশোর দিকে তাকিয়ে হাসলেন, তারপর সমবেত মানুষের দিকে তাকিয়ে উঁচু গলায় বললেন, আজ সেই দিন, যে দিনের জন্য তাওয়াতিনসুয়ু এত বছর ধরে অপেক্ষা করেছে। যারা শোষিত হয়েছে, আজ তাদের ঘুরে দাঁড়াবার দিন। নিজের পরিজনকে ছেড়ে অজ্ঞাতবাসে থাকতে হয়েছে আমাকে বিগত বহু মাস। আজ আমি প্রত্যাবর্তন করেছি। সূর্যদেব ইন্তি আর আমার পূর্বপুরুষদের আশীর্বাদ, আজ আমি জয়লাভ করেছি। তাই এদের বিচার করবেন স্বয়ং সূর্যদেব। এরপর কিশোর দিকে তাকিয়ে জোর গলায় বললেন, সেনাপতি কিশো, এদের নিয়ে চলুন সূর্যদেবের মন্দিরে। তার উদ্দেশ্যে এদের প্রাণ উৎসর্গ করা হবে। সবাই কান ফাটা চিৎকারে মানকোর আদেশকে অভ্যর্থনা জানালো। তরি ভেরি বেজে উঠল, পাহাড় কাঁপিয়ে বেজে উঠল ওয়াঙ্কারা। ইনকা সৈন্যরা পিজারোদের বেঁধে নিয়ে চলল পাহাড়ের চূড়ায়। সেখানকার সূর্যদেবের মন্দির এখনো অক্ষত, বিদেশিদের কলঙ্ক ছুঁতে পারেনি তাকে। বন্দীদের আলাদা আলাদা পাথরের বেদিতে শোয়ানো হলো। তারা জানে না তাদের অদৃষ্ট। ভয় বিহ্বল চোখে তারা প্রতিটি মুহূর্তকে অনুধাবন করার চেষ্টা করছে। রাজপুরোহিত এসে সূর্যের দিকে দুহাত তুলে প্রার্থনা করলেন, বিশ্ব চরাচরের সৃষ্টিকর্তা, হে দেবরাজ সূর্যদেব ইন্তি, এই উৎসর্গ গ্রহণ করে আমাদের আশীর্বাদ করো। তোমার তেজে শত্রুর বিনাশ হোক এবং তোমার সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক। তাওয়ান্তিনসু আবার পূর্বের ন্যায় সগৌরবে মাথা তুলে উঠে দাঁড়াক।
এই বলে রাজপুরোহিত তার চোখ বন্ধ করলেন। সমবেত ইনকারা বিজয় উল্লাস করে উঠল। বাদ্যযন্ত্রে মুখরিত হলো মন্দির প্রাঙ্গণ। তার অনুরণন উঠল আকাশে বাতাসে। পুরোহিত চোখ খুলে বেদিতে শোয়া গঞ্জালো পিজারোর দিকে ফিরলেন। তার হাতের একটা পাথুরে বাটিতে লাল রঙের তরল পদার্থ। সেটার এক খাবলা তুলে গঞ্জালোর মুখে লেপে দিলেন। সে তখন ভয়ে কাঁপছে, তার গলা থেকে আর্তস্বর বেরিয়ে আসছে। এরপর পুরোহিত একটা তামার ছুরি বের করে তুলে ধরলেন। ছুরির ফলা সূর্যের আলো প্রতিফলন করে তার চোখে পড়তে ভ্রম হলো তিনি বুঝি ভিন গ্রহের দেবতা। পিছনে ভীষণ শব্দে ওয়াঙ্কারা আর আন্তারা বেজে চলেছে। পুরোহিত সেদিকে ভ্রুক্ষেপ না করে তার হাতের ছুরি নিমেষে বসিয়ে দিলেন গঞ্জালোর বুকের বাঁ দিকে। প্রবল চিৎকার করে উঠল আহত গঞ্জালো। পুরোহিত অভিজ্ঞভাবে ছুরিটা বেঁকিয়ে বেঁকিয়ে বুকে একটা গহ্বর সৃষ্টি করলেন। তারপর দুহাতে বের করে আনলেন গঞ্জালোর হৃৎপিণ্ডটা। সেটা তখনও ধুকপুক করছে, ফিনকি দিয়ে ছুটছে রক্তধারা। পুরোহিতের মুখে চোখে লেগেছে রক্ত, তাকে বিভৎস দেখাচ্ছে। গঞ্জালো তখনও মারা যায়নি। এরকম নারকীয় দৃশ্য দেখে সে ভয়ে একবার আর্তনাদ করে উঠেই চোখ বুঝল। বাকি দুই পিজারো ভাই ডুকরে কেঁদে উঠেছে। নিজেদের ভবিতব্য চাক্ষুষ করে তারা আপ্রাণ হাত পা ছুঁড়ছে। পুরোহিত হাতে ধরা হৃৎপিণ্ডটা সূর্যের দিকে কিছুক্ষণ ধরে রেখে সেটা পাথরের বেদিতে গঞ্জালোর নিষ্প্রাণ দেহের উপর রেখে দিলেন। এরপর এর্নান্দো আর হুয়ানের পালা। কোলাহলার বাদ্যের সঙ্গতে উৎসর্গ পর্ব শেষ হতে সবাই মানকো ইনকাকে সম্বর্ধনা জানিয়ে নিয়ে চলল কুসকোর রাজপ্রাসাদে। রাজধানীতে বিদেশি শত্রু নিঃশ্বাসিত, কিন্তু গোটা ইনকা সাম্রাজ্য জুড়ে এখনো বিষ ফোঁড়ার মতো বহু স্প্যানিয়ার্ড শিবির ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেগুলি এক এক করে ধূলিসাৎ করতে হবে। সবশেষে রয়েছেন তাদের অধিনায়ক ফ্রান্সিসকো পিজারো। তাকে কবজা করতে সেনাপতি কিসো বিশাল বাহিনী নিয়ে লিমায় যাবেন। তাওয়ান্তিনসুই পুনরুদ্ধার করতে এখনো কিছু মাসের অপেক্ষা। কিন্তু আজকের জয় যুদ্ধবদ্ধ ইনকা বাহিনীকে নতুন আত্মবিশ্বাস এনে দিয়েছে। পাহাড়ের চূড়ায় সূর্যদেবের মন্দিরে পড়ে রইল পিজারো ভাইদের দেহগুলি। টাটকা ভোজের লোভে টানা ঝাপটাতে ঝাপটাতে আকাশ থেকে নিচে নেমে আসতে লাগলো কন্ডরের দল। মাচু পিকচু 27 মে 2021 বৃহস্পতিবার। আহা, অসাধারণ! কি ভিউ! আমার মুখটা আপনা থেকেই হাঁ হয়ে আছে। রোবের্তোরও অবস্থা তাই। জোরেনিও বলল, Bienvenido a Huayna Picchu. ওয়ানা পিকচু কথা বলতে পারলে হয়তো জোরেনিওর মতোই আমাদের এভাবে স্বাগত জানাতো। ওয়ানা পিকচু অর্থাৎ নতুন শৃঙ্গ, মাচু পিকচু বা পুরাতন শৃঙ্গর থেকে 360 মিটার বেশি উঁচু। গতকাল যখন মাচু পিকচু পৌঁছেছি তখন আর ঘুরে দেখার সময় কম। এমনিতেই শীতের দুপুর, তাই ঠিক ছিল আজ সকাল সকাল মাচু পিকচু পৌঁছে সেখান থেকে ওয়ানা পিকচু ট্রেল ধরে ট্রেক করব। দিনে 400-র বেশি লোক উঠতে দেয় না সেখানে, তাই যত আগে লাইনে দাঁড়ানো যাবে ততই মঙ্গল। এখান থেকে মাচু পিকচুকে অপূর্ব দেখাচ্ছে। দুই শৃঙ্গের নিচে সর্পিল আকারে চলে গেছে উরুবাম্বা নদী। সকালে গোটা জায়গাটা কুয়াশায় ঢাকা ছিল। সকাল বাড়তে ঝলমলে রোদ এসে কুয়াশাকে সরিয়ে দিয়েছে দর্শনার্থীদের কথা ভেবেই। সেই আলোয় বুঝলাম সপ্তম আশ্চর্যের মধ্যে মাচু পিকচু কেন অন্যতম। তার পাহাড়ের ঢাল ধাপে ধাপে কাটা, সেখানে কয়েকটা লামা ইতস্তত ছড়িয়ে ঘাস খাচ্ছে। জোরেনিও বলল, এই উচ্চতায় একটা বসতি টিকিয়ে রাখা মুখের কথা নয়। ওই যে সিঁড়ির মতন ধাপ দেখছেন, ওর ফলে ফসল উৎপাদন করা সোজা হতো। নদীর জল যথেষ্ট ছিল, তার সাথে বৃষ্টির জলও ছিল, তাই জলের সমস্যা ছিল না। কিন্তু বরফ পড়লে
বা বৃষ্টির জল জমলে তো মুশকিল। সেই কারণেই এই ধাপগুলো বানানো, যাতে মাত্রাতিরিক্ত জল বেরিয়ে যায়। হ্যাঁ, ঠিক চা বাগানেও এই এক পদ্ধতি ব্যবহার করা হয়। কিন্তু এখানে আরেকটা ইউনিক জিনিস ছিল, সেটা হলো এক ধাপে হয়তো বিনস গজাচ্ছে, আবার অন্যটায় আলু। এটা এই কারণেই করা হতো যাতে আবহাওয়ার কারণে একটা ফসল নষ্ট হলেও অন্যটা দিয়ে পেট চালানো যায়। এবার রোবেট তো বলল, এখানে বাজার কত দূরে ছিল? যা পাথরের পথ, তা ডিঙে জিনিস কেনা তো এক ঝঞ্ঝাট। জরিনিও এবার অবাক করলো। গর্বের হাসি হেসে সে বলল, কোনো বাজারই তো ছিল না। হ্যাঁ, বলেন কি? আপনি কুকা জানেন? আমি মাথা নাড়লাম। ইনকাদের ইতিহাস অল্প বিস্তর জানলেও এত পুঙ্খানুপুঙ্খভাবে কখনো পড়িনি। জরিনিও আমাদের পাহাড়ের ওপর থেকে নিচে দূরের একটা পাথুরে ধ্বংসাবশেষ দেখালো। ওই হচ্ছে কুকা, বলতে পারেন ইনকাদের ওয়্যার হাউস। প্রতি 22 কিলোমিটার অন্তরে একটা করে কুকা থাকতো। স্প্যানিয়ার্ডরা এসে অবশ্য সব তছনছ করে দিয়ে গেছে। ইনকা সমাজে প্রতিটি মানুষ তাদের সামর্থ্য অনুযায়ী খাদ্য উৎপাদন করত, কাপড় তৈরি করত বা অস্ত্র নির্মাণ করত। সেইগুলি এই কুকাতে জমা হতো। সেটা এই কারণে যাতে বৃদ্ধ বা পঙ্গু মানুষগুলির সাধারণ চাহিদাগুলো পূরণ করা যায়। সবাই খেটে খাচ্ছে, পুরুষ মহিলা নির্বিশেষে। কি ভালো নিয়ম, তাই না? সত্যি বলতে সেই যুগের এহেন গণতন্ত্র আশা করিনি। ওয়ানা পিকচু থেকে আবার যখন নিচে নামলাম তখন বেড়া হয়েছে। যথারীতি জরিনিও আমাদের ঘুরে ঘুরে সব দেখাচ্ছিল। এখানেও একটি ইন্তিওয়ানা বা সান ডায়াল আছে, আর আছে টেম্পল অফ দ্য সান ও টেম্পল অফ দ্য 3 উইন্ডোজ। সবই মসৃণ কালো পাথরের। এই উচ্চতায় এসব পাথর কেই বা বইল, কীভাবেই বা বসালো জানি না। শেষেরটায় গিয়ে জরিনিও দেখলাম খুব উচ্ছ্বসিত। এটা আমার খুব প্রিয় জায়গা। এই যে 3টে জানালা দেখছেন, এই জন্যেই টেম্পল অফ 3 উইন্ডোজ বলে। রোবের তো জিজ্ঞাসা করলো, এর তাৎপর্য কি? ইনকাদের 3টে রেলম হলো আন্ডারওয়ার্ল্ড বা উকুপাচা, আর্থ বা কায় পাচা, আর হেভেন বা হানান পাচা। ক্রিশ্চিয়ানিটিতেও তাই, আমাদের হিন্দু ধর্মেও তাই। ইন্টারেস্টিং না? জরিনিও আমাদের ডেকে একদিকে দেওয়ালের কাছে নিয়ে গিয়ে বলল, এই কাজটা দেখুন। এই যে 3টি প্রাণীর আকৃতি খোদাই করা রয়েছে, এরা এই 3টি রেলমের প্রতীক। পাতালের সাপ, পৃথিবীর পুমা আর স্বর্গের কন্ডর। আদি সভ্যতা যত দেখেছি কিছুভাবে সেগুলোর সবকটাই একে অপরের সাথে আশ্চর্যভাবে সংযুক্ত। হতেও তো পারে তাদের সবার উৎপত্তি একই জায়গা থেকে। কালে কালে তারা বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। আমরা এবার ফিরব। রোবের তো একটু ওয়াশরুমে গেল। আমি আর জরিনিও গল্প করছিলাম। শুনেছি মাচু পিকচু নাকি ফল্ট লাইন বরাবর গঠিত। ঠিকই শুনেছেন। ফল্ট লাইনে থাকার কারণে এই জায়গা ভূমিকম্প প্রবণ। কিন্তু মজার ব্যাপার জানেন, এরা যেভাবে পাথরগুলো একটার পর আরেকটা চাপিয়েছে, তাতে কম্পন হলে পাথরগুলো নড়বে ঠিকই, কিন্তু তারপর আবার যত স্থানে বসে যাবে, একটুও ক্ষতিগ্রস্ত হবে না। তাওয়ান্তিন সুইউ, সেটা কি? ল্যান্ড অফ 4 কোয়ার্টার্স। তাওয়ান্তিন মানে হলো 4 ভাগের 1 ভাগ, কোয়ার্টার, আর সুইউ মানে অঞ্চল। 4 কোয়ার্টার বলতে কি নর্থ, ইস্ট, ওয়েস্ট, সাউথ? সি সেনিয়র। উত্তরে চিঞ্চা সুইউ, পূর্বে আন্তি সুইউ, পশ্চিমে কুন্তি সুইউ এবং দক্ষিণে কুলা সুইউ। যত শুনছি তাজ্জব হচ্ছি। অনেক টুরিস্টই ফিরে গেছে। একজন অল্প বয়সী মেয়ে আমাদের দিকে পিছন ফিরে সূর্যাস্তের ছবি তুলছে। রোবের তো দেখলাম ফিরে আসছে। এবার ফিরতে হবে। তেইশে জানুয়ারি 1537 শনিবার।
একটা গাছের নিচে বসলেন ইনকা সম্রাট মানকো। রাজ পরিবারের কিছু সদস্য, অনুচর এবং কুস্কোর প্রজারা এত পথ হেঁটে এসে ক্লান্ত। সবাই এদিক সেদিকে ছড়িয়ে ছিটিয়ে বসেছে। তবে এ তো আর সাধারণ পথ চলার অবসাদ নয়, এ হলো রাতের অন্ধকারে প্রাণ বাঁচানোর তাগিদে পালানোর ধকল। তাই ক্লান্তি শুধু দৈহিক নয়, মানসিকও। ভোর হতে এখনো কিছু দেরি আছে। চন্দ্রদেবী মামাকিলা তার সব কাজ শেষ করে সন্তানদের রেখে বিদায় জানানোর তোড়জোড় করছেন। তিনি চলে গেলেই সূর্যদেব ইন্তি দিনের কাজ শুরু করবেন। আকাশপট এখন ঘন নীল, তারাগুলো সেখানে শুয়ে রয়েছে, যেন যাওয়ার ইচ্ছা নেই। অপার্থিব পরিবেশ। পাখিগুলো এখনো ঘুম থেকে ওঠেনি। ঝিরঝিরে ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখন হেমন্তকাল। এখানে চারিদিকে ঘন জঙ্গল। জঙ্গলের মধ্যে থেকে থেকে হরেক রকমের পশু পাখি ডেকে উঠছে। তাদের মধ্যে হিংস্র সাপও তো আছেই, কিন্তু একসাথে এতগুলো মশাল দেখে তারা এদিকে আসবে না। কিছু বানর অবাক হয়ে নিচে অভ্যাগতদের দেখে কিচকিচ করে নিজেদের মধ্যে কিছু বলা বলি করে গাছের ভিতর আলোড়ন তুলে পালিয়ে গেল। মশালের আলোয় সবেতেই একটা হলদেটে আভা পড়েছে। গাছপালার সাধারণ রং তাই আঁচ পাওয়া যাচ্ছে না। জঙ্গলের এক পাশ দিয়ে নদী বয়ে চলেছে এক নাগারে কুলকুল শব্দে। মাঝে মধ্যে গাছ থেকে টুপ করে কোনো পাতা বা ডাল খসে পড়ার শব্দ হচ্ছে, কিন্তু এ হেন অপূর্ব দৃশ্য মানকোকে মুগ্ধ করতে অক্ষম। ক্ষোভ, দুঃখ, হতাশা, নৈরাশ্য মিলেমিশে তার মনকে ভারাক্রান্ত করে তুলেছে। উদাস হয়ে অপলক দৃষ্টিতে তিনি তাকিয়ে রয়েছেন সামনের একটা বড় গাছের গুঁড়ির দিকে। মশালের আলোয় তার চোখ চিকচিক করছে। শেষ রক্ষা হলো না। এত মাসের এত উদ্যোগ প্রয়াস সব জলে নিমজ্জিত হলো কেবল একটা ভুলে। মানকো নিজেকে দায়ী করেন এর জন্য, যদিও সবাই মনে করে এটা দুর্ভাগ্য। সূর্যদেব ইন্তি নিশ্চয়ই তার সন্তানদের উপর রুষ্ট হয়েছেন, না হলে বিদেশিরা কোণঠাসা অবস্থা থেকে এভাবে ঘুরে দাঁড়াতে পারত না। বলা যায় তীরে এসে তরি ডুবল। বিগত বছরে যখন কুস্কোর প্রাসাদ পুনর্দখল করা হয়, তখন মনে করা হয়েছিল স্প্যানিয়ারদের অন্তিমকাল ঘনিয়ে এসেছে। মানকো ইনকার প্রধান সেনাপতি কিসোর উপর গুরুভার ছিল এবং তিনি তা সুদক্ষভাবে পালন করে গেছেন। তাওয়ান তিনসুইর কুরাকা বা প্রধানদের সাথে জাসকিস মারফত বার্তা বিনিময় হতো। শত্রুর শিরদাঁড়া কিভাবে ভাঙতে হয় তা মানকোর অজানা নয়। নানা প্রকার ছল চাতুরির সাহায্যে দিকে দিকে স্প্যানিয়ারদের গুপ্ত হত্যা করা হতে লাগলো। এছাড়া পাহাড়ের আড়ালে লুকিয়ে থাকতো ইনকা সেনা। বিদেশি অশ্বারোহীর দল দেখলেই পাহাড়ের ঢাল বরাবর তারা বিশাল পাথরের চাঁয় গড়িয়ে দিয়ে তাদের পথ অবরুদ্ধ করত। তারপর ফাঁদে পড়া শিকারের মতো শত্রুকে অনায়াসে বধ করত ইনকারা। এইভাবে ধীরে ধীরে অথচ নিপুণভাবে শত্রু শিবিরগুলি একে একে ধ্বংস হতে থাকলো। স্পানিয়া থেকে পিজারো সেনা আনালেও কোনো রকম সুবিধা করতে পারছিলেন না, কারণ প্রযুক্তিতে এগিয়ে থাকলেও তাওয়ান তিনসুইয়ের পাহাড়ি এলাকা সম্বন্ধে তারা অবগত ছিল না। ইনকা সেনা যে কোন গিরিকন্দরে লুকিয়ে থেকে আঘাত করবে তা তাদের বুদ্ধির বাইরে। মাসের পর মাস এক পেশে যুদ্ধে স্প্যানিয়াররা বুঝতে পারছিল তাদের নিজের দেশে ফিরে যাওয়ার সময় হয়েছে। সেনাপতি কিশোর যুদ্ধ কৌশলে পিজারো বাহিনী যখন নাজেহাল, তখন মানকো জাসকিসের মাধ্যমে খবর পাঠালেন ফ্রান্সিসকো পিরজারো এবং তার সাধের লিমা শহরকে লুকিয়ে আঘাত না করে সম্মুখ সমরে বিলীন করা হোক। বীর বিক্রমের সেনাপতি কিসো সাপা ইনকার আদেশ পালন করতে লিমায় হাজির হলেন। ফ্রান্সিসকো পিজারোর বুক কেঁপে উঠল। তার হাতে সৈন্য খুবই কম, এদিকে কিশোর বাহিনী সুবিশাল এবং সব থেকে বড় কথা, এত মাসের যুদ্ধে অপ্রতিরোধ্য থেকে তারা আত্মবিশ্বাসের শিখরে।
কিন্তু তাওয়ান তিনসুর অন্যান্য শহরের থেকে ভৌগোলিকভাবে লিমা একটু আলাদা। লিমার পত্তন হয়েছিল নৌবন্দর হিসেবে, যাতে ইউরোপীয় দেশগুলির সাথে জলপথে বাণিজ্য বজায় রাখা যায়। এ শহর অন্যগুলির মতো পাহাড়ি নয়, এটি প্রশান্ত মহাসাগরের উপকূলবর্তী সমতল ভূমি। সেনাপতি কিসো তাঁর সেনাবাহিনী নিয়ে আক্রমণ করতে গেলে স্প্যানিয়ার্ডদের আগ্নেয়াস্ত্রের মুখোমুখি হন। কিসো প্রতিবার পিছপা হন এবং অধিকতর সৈন্য নিয়ে ফিরে আসেন, কিন্তু রোজ তার রণকৌশল ব্যর্থ হয়। 6 দিন এভাবে যুদ্ধ চালিয়ে পিজারোর বাহিনী অবশেষে এই সুযোগের সদ্ব্যবহার করে ইনকা সৈন্যকে পর্যুদস্ত করে। সেনাপতি কিসো যুদ্ধের প্রাঙ্গণে পড়ে যান এবং তার বুক বল্লমে বিদ্ধ হয়। এক নতুন উদ্যমে ঘুরে দাঁড়ান ফ্রান্সিসকো পিজারো ও তাঁর কঙ্কিস্তাদরের দল। এইবার তাদের পালা ইনকা সেনাকে পিছু হটানোর এবং কুস্কোয় মানকোকে পরাস্ত করার। এসপানিয়া থেকে নৌকায় নতুন সেনা আসতে লাগলো পিজারোকে সাহায্য করতে। আসছে আরও আরকাবুস এবং প্রচুর পরিমাণে বারুদ। ওদিকে চাস্কিসরা ক্ষণে ক্ষণে কুস্কোর প্রাসাদে হাজির হচ্ছে। পিজারো আসছেন। সেনাপতি কিসোকে হারিয়ে মানকো ইনকার কাছে প্রতিরোধের অন্য কোনো উপায় নেই, কিন্তু পিজারোর সাথে যুদ্ধে নামলে তার পরাজয় নিশ্চিত। তাওয়ান তিনসুইকে বাঁচাতে গেলে এখন দরকার সময়ের। নতুন করে রণকৌশল সাজানো একদিনের কাজ নয়। অতএব যা পালায়াতি সা জীবতি। কয়েকটা লামা, কিছু গুপ্তধন আর পূর্বপুরুষদের মমি নিয়ে মানকো কুস্কোর প্রজাদের সাথে রাতের অন্ধকারে রাজধানী ত্যাগ করলেন। পিজারো যে খুব দূরে নেই তা চাস্কিসদের থেকেই খবর পেয়েছিলেন, তাই শত্রু আসার আগেই যত দূরে সম্ভব চলে যেতে হবে। মানকো ইনকা মনস্থির করে ফেলেন, স্প্যানিয়ার্ডদের হারাতে গেলে এই দিকের জঙ্গলে পরিবেশ সহায়ক হবে। নতুন সেনানায়কের তত্ত্বাবধানে যোদ্ধাদের আরও ক্ষিপ্র ও শক্তিশালী করতে হবে। সামনাসামনি যুদ্ধে যাওয়া চলবে না। বিপক্ষকে কাবু করতে গিয়ে নিজের জনবল হারানো মূর্খতা। সেই জন্য অরণ্যের আবরণে লুকিয়ে নিঃসারে আঘাত হানতে হবে। তারপর শত্রুর ঘোড়া এবং আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করে তার সাহায্যে ইনকা সেনাকে অশ্বচালনা ও বন্দুকের ব্যবহার শেখাতে হবে। তারপর শুরু হবে অতর্কিতে আক্রমণ। বছর লাগুক, কিন্তু পাখির চোখ থেকে দৃষ্টি হারানো চলবে না। মনের মধ্যে এক কঠিন সংকল্প নিলেন মানকো। ফ্রান্সিসকো পিজারোর শেষ দেখে ছাড়বেন। এ দেশ থেকে বিদেশিদের না হটাতে পারলে নিজের প্রাণ রাখবেন না। এই দৃঢ় প্রতিজ্ঞা করে তিনি উঠে দাঁড়ালেন। নিজের অজান্তেই তাঁর চোয়াল শক্ত হয়ে ওঠে, হাতের আঙুলগুলো মুঠোয় পরিণত হয়। তিনি সঙ্গীদের ইশারা করলেন, আবার হাঁটা শুরু করতে হবে। গন্তব্য আরো অনেকটা দূরে, লোকচক্ষুর আড়ালে, উইলকা পাম্পার জঙ্গলে। আগুয়াস কালিয়েন্তেস, 27শে মে 2021, বৃহস্পতিবার। তোমার হলোটা কি রোবের্তো? সারা রাস্তা মুখটা থমথমে করে এলে, এখানে এসো ভুরু কুঁচকে বসে আছো। আরে কফিটাও তো খাওনি, খাবে তো নাকি? এই তোমার শরীর টরীর খারাপ করলো নাকি? আমরা ফিরেছি 1 ঘন্টা হলো। জোরে নিয়েও আমাদের ঘর অবধি পৌঁছে দিয়ে নিজের রুমে চলে গেছে। রোবের্তোকে সারা রাস্তা দেখেছি গম্ভীর মুখে আঙুল মটকাতে। এখন খাটের ওপর শুয়ে সিলিংয়ের দিকে ঠায় তাকিয়ে রয়েছে। আমি যত বছর ধরে রোবের্তোকে দেখেছি তাতে তার এরকম অস্বাভাবিক আচরণ কবার ঘটেছে তা গুণে বলতে পারি। যে ছেলেটা বরাবর হাসি খুশি, সহজে টলে না, শৈলীর বেয়াদবি দাঁত বের করে সহ্য করে যায়, তাকে এরকম দেখে চিন্তাই হচ্ছিল। 2 দিন পরে আমাদের ফেরার কথা।
তার যদি শরীর খারাপ হয়ে থাকে তাহলে যেভাবে হোক মাদ্রিদ না পৌঁছানো অবধি আমার দুশ্চিন্তা রয়েই যাবে। আমি আমার খাটে বসে তার দিকে তাকিয়ে রয়েছি। আচমকা মৌনতা ভেঙে রোবের্তো বলে উঠল, তুমি ছুটি এক্সটেন্ড করতে পারবে? আমি নাক মুখ কুঁচকে বললাম, মানে? মানে পরে বলছি, তুমি বলো পারবে কি না, নইলে তুমি ফিরে যাও, আমি কদিন পর যাচ্ছি। রোবের্তোর কি মাথা খারাপ হয়ে গেল? আমি বললাম, ব্যাপারটা কি হয়েছে বলো তো? হঠাৎ এরকম বিহেভ করছো কেন? আগে বলো পারবে কি না। আমিও নাছর বান্দা, বললাম, আগে তুমি বলো। এবার রোবের্তো বলল, শোনো তাহলে, তখন তোমাদের ছেড়ে ওয়াশরুমে গেলাম। সেইখানে আমি একটা স্টলে ঢুকে দরজা বন্ধ করেছি। একটু পরে পাশের স্টল থেকে কেউ একজন ভাঙা ভাঙা স্প্যানিয়েলে বলতে শুরু করলো। আমি জিজ্ঞাসা করলাম, আমাকে বলছেন? একটুক্ষণ সব চুপ। তারপর সেই অজানা ব্যক্তিটি বলে উঠল, ভ্যাম্পায়ার ব্যাটের খোঁজে এসেছেন তো? আমি তাজ্জব হয়ে গেছি। মাচু পিচ্চুতে বেড়াতে এসে এ আবার কে? প্রথমে ভাবলাম তুমি মজা করছো। বললাম, আমি গো, তুমি ঠাট্টা করছো না? উত্তরে রহস্যময় ব্যক্তিটি বলল, আমি সে নই, আমি আমি ভ্যাম্পায়ার খুঁজতে পিসাক গেছেন, হ্যাঁ? উইলকা পাম্পার নাম শুনেছেন? উইলকা পাম্পা? আমি বললাম, না। আপনারা স্প্যানিয়ার্ডরা বলেন উইলকা বাম্বা, সেই হলো লোককথার উইলকা পাম্পা। কালকে এইসব শুনেছি জরিনিওর কাছে, তাই বললাম, জিন সাভার যেটা খুঁজে পেয়েছিলেন? তার আগে যে লোকটা এসেছিল সে অবশ্য মাচু পিকচুকেই উইলকা বাম্বা ভেবেছিল। বুঝলাম হিরাম বিংহামের কথা বলছে। আমি চুপ করে রইলাম। সে আবার বলল, উইলকা পাম্পা যান, ওখানকার একটা ভ্যাম্পায়ার হাতে পেলে বুঝবেন আপনি যা চাইছেন পেয়ে গেছেন। আমি গলায় জোরে নিয়ে বললাম, কে আপনি? কোনো জবাব পেলাম না। আমি স্টলের দরজা খুলে দৌড়ে বেরোলাম। দেখি পাশের স্টলটা ফাঁকা, কেউ নেই। হুড়মুড় করে বাইরে বেরিয়ে দেখি কেউ কোথাও নেই। কি আশ্চর্য! তোমরা দেখি যেখানে ছিলে সেখানেই আছো, অর্থাৎ সেই রহস্যময় ব্যক্তি তুমি নও। আরে কোথাকার কে কি বলেছে, হ্যাঁ? তার জন্য এই হাল। উফ, শৈলী থাকলে না হেসে মাটিতে গড়িয়ে পড়তো। রোবের্তো আমার কথায় কান না দিয়ে বলল, আমাকে ভিলকা বাম্বা যেতে হবে। আমি চোখ বড় করে বললাম, খেপেছো? হ্যাঁ, আরে 2 দিন পরে ফ্লাইট, যাকে দেখোইনি তার কথায় এমন ট্যুর প্ল্যান পাল্টাবে? আমি গো, তোমাকে জোর করব না, কিন্তু আমি একটা চান্স নিতে চাই। কাল যদি খুব সকালে বেরিয়ে যাই, তাহলে দুপুরে সেখানে পৌঁছবো। পরশু সকালে কাজ শেষ করে রাতের মধ্যে আবার ফিরে আসবো। উফ, এই ছেলেটা আর এক পাগল। সারা জীবন পাগলদের সাথে বন্ধুত্ব করে এসেছি। আমি মাথার চুল ঘাঁটতে ঘাঁটতে বললাম, তুমি ভেবে দেখো আর একবার। রোবের্তো এবার মাটিতে হাঁটু গেড়ে আমার দিকে ঝুঁকে বসে মরিয়া হয়ে বলল, আমি গো, আমাকে যেতেই হবে। আমার শত্রু যদি এসে বলে গিয়ে থাকে একবার সেখানে যেতেই হবে। মানা করো না আমি গো, পর ফাবর। তার প্লিজের কি জবাব দেব জানি না। রোবের্তো, তুমি একা যাচ্ছ না ভিলকাম্বায়। রোবের্তোর মুখে এতক্ষণে হাসি ফুটেছে। সে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, মুচাস গ্রাসিয়াস আমিগো। আরে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তুমি আমাকে যতই ধন্যবাদ জানাও, হ্যাঁ, তুমি জর্নিওকে কি বলবে?
সে ভাবা হয়ে গেছে, ওকে এই ব্যাপারে কিছু বলবোই না। ওকে একটা গুরুত্বপূর্ণ কাজে কালকে কুস্কো পাঠিয়ে দেবো সকালের ট্রেনে। আমরা সকালে মাচু পিকচুতে সূর্যোদয় দেখতে যাচ্ছি বলে বেরিয়ে পড়বো। ইনফ্যাক্ট আর যা ঘোরার জায়গা আছে সেটা আমরা নিজেরাই করে নিতে পারবো, এটা ওকে বলবো। এখান থেকে ভিলকাবাম্বার ট্রেকটা নাকি অসাধারণ, কিন্তু সেটা তো হবে না, আমরা গাড়িতে যাব, 9 ঘন্টার মতো লাগবে পৌঁছতে। সব তো ছোকেই নিয়েছো, হ্যাঁ? ভাবলাম কাল সকালে একটু বেশিক্ষণ বিছানায় পড়ে থাকবো, সে আর হয়েছে। 30শে জুলাই 1540 মঙ্গলবার। চারদিক ঘন গাছপালায় ঢাকা, সূর্যের আলো অবধি প্রবেশ করে না, দিনের বেলাও সেখানে অন্ধকার। কিন্তু সেই দুর্ভেদ্য স্থানের একপাশে জঙ্গল পরিষ্কার করে একটা ছোট্ট লোকালয় তৈরি করে নেওয়া হয়েছে। বাইরে থেকে কারোর বোঝার সাধ্য নেই এদিকে প্রায় সহস্র লোকের বসত। কিছু বছর ধরে মানকোইনকা তাঁর লোকজনকে নিয়ে এখানেই নিরুপদ্রবে ঘাঁটি গেড়ে আছেন। স্প্যানিয়াররা ঘুণাক্ষরেও এই জায়গার হদিশ পায়নি। তারা মানকোইনকাকে খুঁজে বের করতে দিকে দিকে লোক পাঠিয়েছে, কিন্তু মানকো যেন কর্পূরের মতোই উবে গেছেন। তাওয়ান্তিনসুইয়ের বিশাল পরিসরে তারা যে কোথায় লুকিয়ে আছে তা কে বলতে পারে? এই দেশ সম্পর্কে কঙ্কিস্তাদররা কতটুকুই বা জানে? আন্দিজ পাহাড়ের একদিকে রুক্ষ পাথুরে জমি, আবার অন্যদিকে যেদিকে আমাজন নদী বয়ে চলেছে সেদিকে ঘন জঙ্গল। তার ভিতর মৃত্যুর কোন ভয়ঙ্কর রূপ যে ওঁত পেতে আছে তা কে জানে? হাতে আগ্নেয়াস্ত্র থাকলেই তো সব ক্ষেত্রে জয়ী হওয়া যায় না। তাই লোকবল বৃদ্ধি না পাওয়া পর্যন্ত পিজাররো সেই বিপদসংকুল স্থানে প্রবেশ করতেও ভয় পান। খোলা জায়গায় দাঁড়িয়ে মানকোইনকা বর্তমান পরিস্থিতির কথা ভাবছিলেন। একদিকে বিদেশি শত্রুর ত্রাস, অন্যদিকে এই নতুন বিপদের আগমন। ভিলকাবাম্বায় এসেছেন প্রায় বছর ঘুরতে চলল। শুরুতে কষ্ট হলেও প্রজাদের অক্লান্ত পরিশ্রমে স্থানটি বাসযোগ্য হয়ে ওঠে। মানকো তার হিতৈষীদের সাথে পরবর্তী পদক্ষেপ সংক্রান্ত আলোচনায় বসেন। সব মোটামুটি ঠিকই চলছিল। হঠাৎ একদিন খবর পান একজন প্রজা এক অদ্ভুত রোগে আক্রান্ত হয়েছে। ধীর স্থির মানুষটি নাকি জ্বরে ভুগে ভুগে ইদানিং আক্রমণাত্মক হয়ে উঠেছে। তার মুখের দুপাশ সাদা ফেনায় ভরে ওঠে, ঠিক যেমনটা বিষক্রিয়া হলে হয়। কিন্তু তার থেকেও বড় কথা, তৃষ্ণার্ত রোগীটি জল পান করতে গেলেই কেমন যেন সন্ত্রস্ত হয়ে পড়ে। জলের পাত্র ছুঁড়ে ফেলে দিয়ে নাকি থর থর করে কাঁপতে থাকে। দিন দিন তার চোখ কোটরে বসে যাচ্ছে, সে রুগ্নতর হয়ে উঠছে। কিন্তু কোনো ওষুধেই নাকি কাজ হচ্ছে না। তার পরিবারের লোক যতটা না ভেঙে পড়েছে, তার চেয়েও বেশি রয়েছে আতঙ্কে। এ কোন অপদেবতার রোষ যাতে মানুষ অজানা পশুর মতো ব্যবহার করে? এর কিছু মাস পরে লোকটি আচমকা একদিন নিরুদ্দেশ হয়ে যায়। বহু খুঁজেও তাকে নাকি কোথাও পাওয়া যায়নি। এটাই শুরু। এটাও ঘটেছিল গত বছর বর্ষা আসার পরে পরেই। প্রথমে অতটা ব্যতিব্যস্ত না হলেও আস্তে আস্তে আরো অনেকের মধ্যে এই ধরনের লক্ষণ দেখা দিতে থাকে এবং একইভাবে রোগীরা উধাও হয়ে যেতে থাকে। ভিলকাবাম্বার প্রাসাদ সংলগ্ন স্থানে অবশ্য কারোর কিছু হয়নি, কিন্তু জঙ্গলের গহনে দূরের বসতিগুলোতে অজ্ঞাত কারণে সংক্রমণ চলতেই থাকে। প্রতি মাসেই এরকম টুকরো টুকরো ঘটনা ঘটতে থাকায় স্থানীয় প্রজারা আতঙ্কে থাকে। এই বুঝি নিজের পরিবারের কেউ আক্রান্ত হলো। যে রোগে রোগী মারা না গিয়ে গায়েব হয়ে যায়, সে কেমন রোগ? দিশেহারা হয়ে প্রজারা মানকোর কাছে দলে দলে ভিড় করে। এর বিহিত তাকে করতেই হবে। মানকো অন্যরে চড়ে বসেন। কাপাকিনকা ও উইলাকুমুর সাথে ঘোর জল্পনা চলে, কিন্তু কেউই কোনো সঠিক নিদান দিতে পারেন না। ফলে অদ্যাবধি কোনো প্রতিকার পাওয়া যায়নি।
প্রাসাদের সামনে খোলা জমিতে মানকো নিজের দুই ছোট ছেলের খেলা দেখছিলেন, তিতকুসি আর তুপাকামারু। শিশুরা কি অবোধ! নিজেদের দেশ বিদেশিদের হাতে চলে গেছে, নিজেরা গৃহত্যাগী হয়ে লুকিয়ে জঙ্গলে দিন কাটাচ্ছেন, সেখানেও কি এক নতুন বিপদ দেখা দিয়েছে। অথচ এদের সেসব সম্বন্ধে কোনো তাপ উত্তাপ নেই, নিজেদের ক্ষুদ্র জগতে মেতে আছে, তাতেই কত আনন্দ। মানকো নিজের মনে হাসলেন। হঠাৎ তার এক অনুচর একজন প্রজাকে নিয়ে মানকোর সামনে সসম্ভ্রমে দাঁড়ালো। মানকো তাদের কাছে এগিয়ে গিয়ে বললেন, কি ব্যাপার, নতুন কোনো বিপদ হলো নাকি? অনুচরটি মাথা নিচু করে বলল, হে সূর্যপুত্র, এ লোকটি আপনার সাথে দেখা করার জন্য উদ্গ্রীব। মানকো ভ্রুযুগল কুঁচকে লোকটির দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে চাইলেন। লোকটি সম্মান জ্ঞাপন করে বলল, হে মহামহিম, কিভাবে বলবো জানি না। আমার কথা আপনি হয়তো বিশ্বাস করবেন না, আপনি যা শাস্তি দেওয়ার দেবেন, কিন্তু আমি আদিশ্বর উইরা কোচার নামে শপথ করে বলছি, এক বর্ণ বাড়িয়ে বলছি না। ঠিক আছে, তুমি বলো। ইনকা শ্রেষ্ঠ, আমি আজ সকালে জঙ্গলের দিকে গিয়েছিলাম। কাঠের সন্ধানে এদিক সেদিক ঘুরতে ঘুরতে এক অজানা জায়গায় গিয়ে পড়ি। সেখানে আমার এক পরিচিত লোককে দেখতে পাই, আমার বাড়ির কাছেই থাকে। আমি জানতাম তার ওই নতুন রোগ হয়েছে, কয়েক মাস সে নিজের বাড়িতেই অসুস্থ হয়ে পড়েছিল, মুখ থেকে ফেনা বেরোতো, জল দেখলেই ভয় সিঁটিয়ে থাকতো। সেই কারণেই এই জঙ্গলে সে কি করছে দেখে অবাক হই। তাকে না ডেকে আমি তার পিছু পিছু যাই। তাকে ঠিক স্বাভাবিক লাগছিল না, খানিকক্ষণ বেঁকে চুড়ে হাঁটছিল, তারপর হুমড়ি খেয়ে নিচে পড়ে গেল। সেই অবস্থায় উবু হয়ে বসে সে প্রথমে হাত দুটোকে সামনে পাতলো, তারপর সেইভাবেই হাত পা ফেলে চলতে লাগলো। আমার কৌতূহলও হচ্ছিল, ভয়ও করছিল, কিন্তু কিন্তু তারপর যা দেখলাম। এই পর্যন্ত বলে লোকটা শিউরে উঠে হাত দিয়ে মুখ ঢেকে মানকোর সামনে মাটিতে ধপ করে বসে পড়ল। সে হাঁপাচ্ছে। মানকো তার সামনে নতজানু হয়ে চাপা উৎকণ্ঠিত স্বরে বললেন, কি দেখলে, খুলে বলো। লোকটা বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়ে কম্পিত কণ্ঠে বলল, আপনাকে একাকী বলতে চাই সূর্যপুত্র, আপনার সেবককে যেতে আজ্ঞা করুন। মানকো হাত নাড়িয়ে তার অনুচরকে চলে যেতে বলতেই লোকটি ধীরে ধীরে তাকে সমস্ত কথা বলল। শুনতে শুনতে মানকোর মনে যুগপৎ অবিশ্বাস এবং এক ভয় মিশ্রিত বিস্ময় সৃষ্টি হলো। লোকটি যা বলছে তা অনুসন্ধান করে দেখতে হবে, আর তা যদি সত্যি হয় তাহলে এক ভয়ানক বিপদ আসন্ন। তার তুলনায় বিদেশি শত্রু তুচ্ছ। ভিলকাবাম্বা, 28শে মে 2021, শুক্রবার। সাজানো গোছানো ছোট্ট গ্রামটায় একটা কাঠের বাড়িতে বসে আছি। ঘরে বানানো কর্ন চিপস আর গুয়াকামোলে সহযোগে চা পান করছি। মধ্যবয়স্ক গৃহকর্তা আমাদের সযত্নে আপ্যায়ন করছেন। এই গ্রামে এসে বেশ একটা পুরনো কালের আমেজ পাচ্ছি। নেহাত ঘরের আসবাবপত্রে কিছু আধুনিকতার ছোঁয়া আছে, তা বাদ দিলে এদের ভাষা, পোশাক পরিচ্ছদ সব কিছুতেই বেশ একটা ইনকা ঐতিহ্যের ছাপ রয়েছে। এদের চেহারা দেখেও ইনকাদেরই বংশধর মনে হয়, তবে এরা ধর্মান্তরিত খ্রিস্টান, এটুকুই যা পরিবর্তন। আমরা খুব ভোরে মাচু পিকচু থেকে বেরিয়েছি। রাস্তায় আস্তে আস্তে এদিকের জঙ্গলের রূপে আঁচ পাচ্ছিলাম। অ্যামাজন রেইন ফরেস্ট মনে হচ্ছিল গাড়ি থেকে নেমে ট্রেক করে বাকি পথ অতিক্রম করি।
রোবের্তোকে বলতে সেও একই ইচ্ছা ব্যক্ত করলো, কিন্তু আমাদের লক্ষ্য অন্য। যত তাড়াতাড়ি সম্ভব ভিলকাম্বা পৌঁছে সেখানকার স্থানীয়দের কাছ থেকে কিছু তথ্য সংগ্রহ করে কাজে নেমে পড়া, তারপর সেখান থেকেই কুচকো ফেরা। সময় সীমিত, তাই চটজলদি সব কিছু করতে হবে। সাথে ক্যাম্পিংয়ের ব্যবস্থা আছে, রাতে ভিলকাম্বার জঙ্গলেই থাকবো। এটা একটা দারুণ অভিজ্ঞতা হতে চলেছে। অন্তত ট্রেক করতে না পারার দুঃখ কিছুটা হলেও লাঘব হবে। দুপুরেই ভিলকাম্বা পৌঁছেছি। এদিকে ট্যুরিস্ট সত্যিই কম আসে। গাড়ি বড় রাস্তা থেকে নেমে আমাদের এই গ্রামে পৌঁছে দিল। ভিলকাম্বার জঙ্গলে কোথায় ভ্যাম্পায়ার ব্যাট পাওয়া যাবে তা না জানলে অচেনা জঙ্গলে বেকুবের মতো ঘুরতে হবে। অবশ্য গ্রাম থেকে জঙ্গল অনেকটাই দূরে, তাই পথ চিনে নেওয়া খুব জরুরি। সম্ভব হলে একটা ম্যাপও জোগাড় করতে হবে। গ্রামে পৌঁছে গাড়ি থেকে নামতেই কতগুলো স্থানীয় বাচ্চা ছুটে এলো। আমাদের তারা অবাক হয়ে দেখছে। বিদেশি এদিকে খুব একটা আসে না, তাই আমরা তাদের কাছে সত্যিই যেন ভিনগ্রহী। কৌতূহলের বশবর্তী হয়ে আমাদের সঙ্গে সঙ্গেই তারা চলতে লাগলো। কয়েকজন প্রবীণ ব্যক্তিও ইতিমধ্যে বেরিয়ে এসেছেন আমাদের দেখে। হয়তো ভাবছেন আমরা ন্যাট জিও বা ডিসকভারি থেকে এসেছি ডকুমেন্টারি করতে। একজন গৃহকর্তার হৃদ্যতার সাথে এগিয়ে এসে যেছে আলাপ করলেন। বাড়িতে এরা বোধহয় কেচুয়াতেই কথা বলেন, কারণ ইনি স্প্যানিয়ল বা স্প্যানিশ দেখলাম খুব ভাঙা ভাঙা বলছিলেন। রোবের্তো কোনো মতে সামাল দিচ্ছিল। ভদ্রলোক আমাদের বাড়ির ভেতরে নিয়ে গিয়ে বসালেন। সেখানে বসেই চিপসের সদ্ব্যবহার করছি। গ্রামের বাচ্চাগুলি জানলার বাইরে দিয়ে মাঝে মধ্যে উকি দিচ্ছে। রোবের্তো প্রশ্ন করল, এদিকে কি ভ্যাম্পায়ার ব্যাটের প্রকোপ আছে? ভদ্রলোক ভুরু কুঁচকে বললেন, কীরকম? মানে ভ্যাম্পায়ারের কামড়ে কি গ্রামবাসীদের কারোর রেবিস হয়েছে? ভদ্রলোক আশ্চর্য হয়ে বললেন, না তো। রোবের্তো এবার আমার দিকে প্রশ্নসূচক ভঙ্গিতে তাকালো। আমি নিজেও অবাক। রোবের্তো যে কারণে এতদূর ঠেঙিয়ে আসতে চাইল সবই বুঝি মাঠে মারা গেল। যে লোক তাকে গতকাল ভিলকাম্বার কথা বলেছিল সে আসলে কে, আর কি কারণেই বা রোবের্তোকে এখানে আসতে বলল? এটা কি নিছকই কোনো প্র্যাকটিক্যাল জোক? আমাদের দুজনেরই খুব হতাশ লাগছিল। তেমন হলে কাল সকালেই ফিরে যাব। একটা ভালো যে এই সুন্দর গ্রামটা দেখা হয়ে গেল। হঠাৎ ভদ্রলোক বললেন, আপনার মুখে ভ্যাম্পায়ার বাদুড়ের কথা শুনে একটা মজার কথা মনে পড়ল। এমনিতেই গ্রামের বাড়িগুলি একটু ছড়ানো ছেটানো। এই গ্রাম যেখানে শেষ হয়ে জঙ্গল শুরু হচ্ছে সেখানে একটি পুরনো বাড়ি আছে। এক বৃদ্ধ একাই থাকেন। বিকেলের দিকে গ্রামের পুরনো কেওনা গাছটার নিচে এসে বসে থাকে। আকাশের দিকে তাকিয়ে কি ভাবেন। কেউ গেলে তাকে ডেকে এনে হিনকাদের পুরনো ইতিহাস শোনান। সেই একই কথা শুনে শুনে লোকজন বিরক্ত হয়ে যায়। বৃদ্ধকে পারতপক্ষে সবাই এড়িয়েই চলে, তাতে তার কিছু যায় আসে না। কিন্তু এই নিয়ে কেউ ঠাট্টা করলে তিনি ভয়ানক ক্ষেপে যান। বলেন, যাও না জঙ্গলে, টের পাবে। সেসব শুনে তো লোকজন আরও হাসাহাসি শুরু করে। কেন, জঙ্গলে কি আছে? সত্যি মিথ্যে জানি না, তবে বৃদ্ধ বলেন সেখানে নাকি এই ভ্যাম্পায়ার আছে। আপনাদের কথাই মনে পড়ে গেল। রোবের্তো যেন আশার আলো পেয়েছে। সে বলল, আপনি আমাদের তার কাছে নিয়ে যেতে পারবেন? একটু কৌতূহল বলতে পারেন। বেশ, চলুন। তবে নিরাশ হলে কিন্তু দোষ দিতে পারবেন না। আমরা গৃহকর্তার সাথে বাইরে বেরোলাম। বিকেল ফুরিয়ে আসছে, সেই সঙ্গে ঠান্ডাও পড়ছে জাঁকিয়ে। গ্রামটা নিরাভরণ, অথচ একটা স্নিগ্ধতা আছে। আন্ডিস পর্বত হাত পা ছড়িয়ে পাহারা দিচ্ছে। দূরে ঘন সবুজের সমারোহ। ওখানেই জঙ্গল শুরু হয়েছে। মাঠে কিছু আলপাকা চড়ে বেড়াচ্ছে। আমাদের দেশে যেমন ভেড়া দেখেছি, এখানে তেমনি এই প্রাণী।
ভদ্রলোকের সাথে হাঁটতে হাঁটতে আমরা গ্রামের মাঝামাঝি জায়গায় পৌঁছালাম। না, গাছতলায় কেউ নেই। এখানেই তো রোজ বসে থাকেন, আজ তাহলে শরীর খারাপ হলো নাকি? তাহলে ওর বাড়ি যাবেন নাকি? রোবের তো বলল, আমার আপত্তি নেই, এসেছি যখন তখন একবার ঘুরে আসা যাক। এবার আমরা গাছতলা ছাড়িয়ে হাঁটতে হাঁটতে লোকালয়ের প্রান্তে উপস্থিত হলাম। গ্রামটা খুব একটা ছোট নয়, এদিকে বাড়িঘর খুবই কম। এখান থেকে জঙ্গলটা দেখা যাচ্ছে। যতদূর অবধি চোখ যায় তাতে বুঝেছি জঙ্গল গভীর থেকে গভীরতর হয়েছে। বিকেল শেষ হয়ে সন্ধ্যা আসন্ন, সূর্য ডুবে গেছে। নানা রঙের ছোঁয়ায় আকাশটা কেমন উদাস দেখাচ্ছে। 26 অক্টোবর 1540 শনিবার। মানকোয়েনকা উইলাকুমু বা রাজপুরোহিতকে ডেকে পাঠিয়েছিলেন সাধারণের নজর এড়িয়ে একটি গূঢ় বিষয়ে একান্তে আলোচনা আবশ্যক। তাই প্রাসাদে না থেকে দুজনে নদীর ধারে চলে এসেছেন। যদিও পাতার ছাউনি ভেদ করে সূর্যের আলো কখনোই সেভাবে নিচে পৌঁছয় না, আজ মেঘলা থাকার দরুন জঙ্গলের ভিতর আরও বেশি অন্ধকার। মানকো বললেন, ইন্তি সেবক, আপনাকে তো আগেই বলেছি উইলকা পাম্পার জঙ্গলের বিভীষিকার ব্যাপারে। রাজপুরোহিত গম্ভীর মুখে উপর নিচে মাথা নাড়লেন। মানকো হতাশ হয়ে বললেন, প্রজাপালক হিসেবে এদের রক্ষা করা আমার কর্তব্য, কিন্তু অন্যদিকে পীরজারোর হাত থেকে তাওয়াতিনসুকে উদ্ধার করাও তো আমারই দায়িত্ব। পুরোহিত মন দিয়ে মানকোর কথা শুনছিলেন। তার মনে হচ্ছিল সাপাইনকা কিছু একটা কারণে আতান্তরে পড়েছেন। তিনি বললেন, সূর্যপুত্র, আমি হয়তো ঠিক ধরতে পারছি না আপনি ঠিক কি নিয়ে দোলাচলে আছেন। মানকো একটু অন্যমনস্ক হয়ে বললেন, রাজপুরোহিত, আমি ওই বিভীষিকাকে শত্রু সংহারে নিয়োগ করতে চাই। তাতে হয়তো আমার কিছু প্রজা উৎসর্গিত হবে, কিন্তু তাদের রক্ষক হিসেবে এরকম ভাবাও তো অধর্ম। পুরোহিত ব্যাপারটা কিছুটা আবছা বুঝতে পারছিলেন। তিনি জিজ্ঞাসা করলেন, অপরাধ নেবেন না, আপনি কি শত্রু নিধনের হেতু ওই ভয়ঙ্করকে ব্যবহার করার কথা ভাবছেন? এক না, আমি একাধিক দানব সৃষ্টি করার কথা ভাবছি, এবং সেই কারণেই আমার মনে অশান্তি। আমি যা ভাবছি তা ঘোর অন্যায়, কিন্তু বিদেশিকে প্রত্যাঘাত করতে গেলে আমাদের তাদের সমকক্ষ হতে হবে। তা একমাত্র হতে পারে যদি আমরা তাদের বিরুদ্ধে এই দানবকে চালিত করতে পারি। ইনকা শ্রেষ্ঠ, আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি। তা স্বাভাবিক। একজন রাজা হিসেবে আপনার ধর্ম দেশ ও দেশবাসীকে সুরক্ষিত রাখা, কিন্তু সবার আগে দেশ। তাকে শত্রুর হাত থেকে বাঁচাতে গেলে যদি কিছু মানুষের বলিদান আবশ্যক হয়, সেটা বৃহত্তর মঙ্গল সাধনের স্বার্থে। সেই সেবায় যারা আত্মত্যাগ করে তাদের মুক্তি হানান পাচায় হয়। মানকোয়েনকা কিছুক্ষণ স্থির থেকে চোখ বন্ধ করলেন। যখন চোখ খুললেন, তার চাহনিতে এক দৃঢ় কঠিন সংকল্প দেখা দিচ্ছে। তিনি মনস্থির করে ফেলেছেন, পিজারোর বিরুদ্ধে এই দানবের বাহিনী খাড়া করবেন তিনি। মানকো রাজপুরোহিতকে বললেন, ঠিক আছে, কিন্তু এই উৎসর্গের ব্যাপারে আপনি আর আমি ছাড়া যেন কেউ জানতে না পারে। কথা দিচ্ছি ইনকা শ্রেষ্ঠ, এর গোপনীয়তা রক্ষিত থাকবে। বেশ, আপনি আমার সাথে মন্দিরে চলুন। পূর্বপুরুষদের উপদেশ নেওয়া কর্তব্য। তাছাড়া আপনার সঙ্গে আরও কিছু কথা আছে আমার, সেটা এখানে হবে না। দুজনে নদীর ধার থেকে আবার পিছনে ফিরলেন, কিন্তু লোকালয়ে না ঢুকে অন্য দিক দিয়ে জঙ্গলের ভিতর প্রবেশ করলেন।
সামনে একটি জায়গায় ঝোপঝাড় পরিষ্কার করে একটি পাথরের মন্দির নির্মিত হয়েছে, সূর্যদেবের মন্দির। উইলকাপাম্পায় আসার পরই এর নির্মাণ হয়, যদিও লোকালয়ের মধ্যে আরেকটি মন্দির আছে, সেটি প্রধান মন্দির। এটি ছোট। মানকো রাজপুরোহিত কখনো কখনো এখানে সলা পরামর্শ করেন। মানকোর সবচেয়ে ভরসার লোক এই উইলাকুমু। তাঁদের বিশাল বংশেরই একটি শাখার অন্তর্ভুক্ত তিনি, কিন্তু তিনি বংশ পরম্পরায় পৌরোহিত্যের কাজই করে এসেছেন। ইনকা সাম্রাজ্যে পুরোহিতের সম্মান যে স্থাপা ইনকার পরেই। মানকো ইনকা ও রাজপুরোহিত মন্দিরের নিচে গুপ্ত গর্ভগৃহে গিয়ে উপস্থিত হলেন। পুরোহিত মশাল জ্বালিয়ে অন্ধকার দূর করলেন। কক্ষে সার দিয়ে সাজানো পূর্বতন ইনকাদের মমি, মানকো কাপাক, পাচাকুটি থেকে ওয়াস্কার সকলেই মন্দিরের নিভৃতে বসবাস করছেন। একপাশে একটি পাথরের বেদি, তার উপরে সূর্যদেব ইন্তির মুখমণ্ডল খোদাই করা। পিছনে আদিদেব হুইরাকোচার একটি মূর্তি, তার এক হাতে একটি স্বর্ণদণ্ড রাখা আছে অতি যত্নে। কুসকো থেকে পালানোর সময় মানকো ইনকা সব সঙ্গে করে এনেছেন, না হলে যে বর্বর বিদেশিদের হাতে এসব অমূল্য সম্পদের লাঞ্ছনা হতো। অর্থপিশাচ কঙ্কিস্তাদররা মমির স্বর্ণ প্রসাধন ছিনিয়ে নিয়ে মমিগুলিকে হয়তো বিনষ্ট করে ফেলত। পূর্বপুরুষদের মমি তো আর শুধু স্মৃতিচিহ্ন নয়, বহু প্রশ্নের উত্তর এবং উপদেশও যে তাঁদের থেকে পাওয়া যায়। মানকো ইনকা পূর্বপুরুষদের উদ্দেশ্যে সর্বান্তঃকরণে সম্মান জ্ঞাপন করে রাজপুরোহিতকে বললেন, এবার বলুন কি বলবেন। সূর্যপুত্র, আপনি তো জ্ঞানী। আপনি নিশ্চয়ই আমাদের সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সূর্যদেব ইন্দির জ্যেষ্ঠ পুত্র মানকো কাপাক বা আয়ার মানকোর কথা জানেন। হ্যাঁ, আমি অবগত। কিন্তু তাওয়ান্তিন সুবিশাল ব্যক্তি থাকতে তিনি কুচকোয় কেন এলেন জানেন? জানি, কিন্তু আপনার মুখে আবার শুনতে চাই। কারণ কুচকোই যে পৃথিবীর কেন্দ্রস্থল। বিশ্বজগতের সৃষ্টিকর্তা উইরাকোচার এই বিস্তৃত ভূখণ্ডে সব থেকে সমৃদ্ধশালী স্থান যে কুচকো। উইরাকোচার স্বর্ণদণ্ড নিয়ে মানকো কাপাক যখন সাম্রাজ্য প্রতিষ্ঠার নিমিত্ত স্থানে স্থানে ভ্রমণ করে বেরিয়েছিলেন, তখন এই কুচকোয় এসে তার সেই দণ্ড প্রথিত হয়। বিদেশি শত্রু আমাদের সেই পুণ্যস্থানকে বলপূর্বক অধিগ্রহণ করেছে। যা তাদের প্রাপ্য নয় তা আমাদের থেকে কেড়ে নিয়ে তারা নিজেদের অর্থের থলি পূর্ণ করেছে। এদের বিতাড়ন করতে আপনার যে অভিপ্রায় তা অধর্ম নয়। আপনার পূর্বপুরুষেরা আমাকে ইঙ্গিতে জানিয়েছেন যে তাঁরা আপনার বিবেচনাকে সমর্থন করেন। আমাদের জন্মভূমিকে পুনরুদ্ধার করা আপনার রাজধর্ম। মানকো নড়ে চড়ে বসলেন। তিনি বললেন, পূর্বপুরুষদের আশীর্বাদ ব্যতীত আমার কিছুই করা সম্ভব নয়। রাজপুরোহিত, আপনার কথা শুনে আমি হালকা বোধ করছি। রাজপুরোহিত স্মিত হাসলেন। সহসা একটা কথা মনে হওয়ায় মানকো বললেন, ইন্তি সেবক, একটা প্রশ্ন আমাকে বিহ্বল করছে। শত্রু সংহারের নিমিত্ত যে দানবকে প্রস্তুত করা হবে, তার রাজ পরিবারের কোনো অনিষ্ট করবে না তো? এই প্রশ্নেরই অপেক্ষা করছিলাম ইনকা শ্রেষ্ঠ। আমি আপনার পূর্ব কথা শুনে এবং অসুস্থ প্রজাদের দেখে যা বুঝেছি, তাতে এই দানব এখনো নিজের পূর্ণ ক্ষমতা সম্বন্ধে অবগত নয়। বর্তমানে এই বাহিনীকে শত্রুর দিকে চালিত করলে তা শুধু শত্রুকেই আক্রমণ করবে, স্বপক্ষে আঘাত হানবে না। কিন্তু ধীরে ধীরে এই দানব নিজের শক্তি সম্বন্ধে সচেতন হবে, তখন সে কাউকেই পরোয়া করবে না। মানকো ভীত গলায় বললেন, কবে? পুরোহিত আশ্বাস দিয়ে বললেন, ভয় পাবেন না, তা হতেও কয়েক শত বছর লাগবে। মহাকালের নিয়মে ততদিনে আমরা কেউই জীবিত থাকব না।
তা সত্ত্বেও আপনার পরিবারের সুরক্ষার কথা ভেবে আমি অনেক খুঁজে এই বীজ সংগ্রহ করেছি। পরিবারের সকলকে একটি করে বীজ সর্বদা সাথে রাখতে বলবেন। দানব কাউকেই স্পর্শ করবে না। মানকো পুরোহিতের কাছ থেকে এক মুঠো মসৃণ বাদামি বর্ণের বীজ নিয়ে মশালের আলোয় দেখলেন। সাধারণ বীজের মতোই দেখতে, কিন্তু জ্ঞানী পুরোহিত যখন তার অসাধারণত্ব সম্পর্কে নিশ্চিত, তখন ভয়ের কোনো কারণ নেই। মানকো পুরোহিতের সাথে মন্দিরের বাইরে বেরিয়ে এলেন। বাইরের মেঘ কেটে গিয়ে সূর্যের আলো দেখা যাচ্ছে। তারা ধীর গতিতে লোকালয় অভিমুখে রওনা হলেন। সামনে এক নতুন অভিযান অপেক্ষারত। এতক্ষণ শুনছিলেন সুপ্রতিম চৌধুরীর কলমে ভিলকাবাম্বার জঙ্গলে গল্পটির দ্বিতীয় পর্ব। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ওনার লেখা স্লিপি হলো গল্পটি শুনে দেখতে পারেন, যার লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। এবার আসি আজকের প্রশ্নে, যেটা আপনাদের কমেন্টের মাধ্যমে উত্তর দিতে হবে। আপনাদের যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। কেউ মনে করলে 3টি প্রশ্নেরও উত্তর দিতে পারেন। সঠিক উত্তরদাতার নাম আমরা ঘোষণা করব পরের পর্বে। প্রশ্নগুলো হলো: কি মাচু পিচুকে ভিলকাবাম্বা ভেবেছিলেন? সেনাপতি কিসো কোথায় যুদ্ধ করতে গিয়ে প্রাণ হারান? গল্পে মানকো ইনকার 2 ছেলের নাম বলা হয়েছে, তাদের নাম কি? এবার আসি, প্রথম পর্বের সঠিক উত্তরদাতার নাম কুশল ভট্টাচার্য। যাদের নাম আমরা এই মুহূর্তে ঘোষণা করতে পারলাম না, তাদের নাম আমরা কমিউনিটি ট্যাবে ঘোষণা করে দেব। গল্পটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের লাইক আর কমেন্ট আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গল্প পাঠে এবং বৃদ্ধের চরিত্রে সুপ্রতিম, মানকোর অনুকরের চরিত্রে দেবদীপ, সেনাপতি কিসো অর্ণব, রোবের্তো কুশল, গৃহকর্তা অমিত, রহস্যময় ব্যক্তি ইন্দ্রনীল, শৈলী সুমিতা, লেখক সৌম্যজিৎ, ভীত প্রজা শুভপ্রিয়, উইলাক ওমু ও রাজপুরোহিত দেবাশিস, জরিনীয় রমনদীপ এবং মানকো ইনকা শাশ্বত। আগামী সপ্তাহে ঠিক একই সময় আমরা আবার হাজির হব ভিলকাবাম্বার জঙ্গলের 3য় পর্ব নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন আর সঙ্গে রাখুন গল্প ক্যাফে। ধন্যবাদ, শুভরাত্রি।